সোমালিয়া আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত একটি দেশ, যার সীমান্তে ভারত মহাসাগর ও এডেন উপসাগর। 90-এর দশকে গৃহযুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, দারিদ্র্য আর দুর্নীতিতে দেশটি প্রায় ভেঙে পড়ে। সরকার নেই, সেনাবাহিনী নেই, আইন নেই। একসময় এখানকার মানুষ বাঁচার জন্য সমুদ্রে মাছ ধরায় ঝুঁকে পড়ে। দিগন্ত টিউবের আজকের ভিডিওতে আমরা জানব সোমালিয়ার জলদস্যু সম্পর্কে। আপনারা যদি দিগন্ত টিউবে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যখন সোমালিয়ার সরকারহীন অবস্থায়, তখন ইউরোপ ও এশিয়ার বড় বড় মাছ ধরার কোম্পানিগুলো অবৈধভাবে সোমালিয়ার উপকূলে মাছ ধরতে শুরু করে। প্রতি বছর কোটি কোটি ডলারের মাছ তারা তুলে নিয়ে যেত। ফলে স্থানীয় জেলেরা চরম দারিদ্র্যের মুখে পড়ে। এরপর কিছু বিদেশি কোম্পানি সোমালিয়ার উপকূলে বিষাক্ত বজ্র ও তেজস্ক্রিয় পদার্থ ফেলা শুরু করে, যার ফলে অসংখ্য মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং বিকলাঙ্গ শিশু জন্ম নিতে থাকে। এই অন্যায়ের প্রতিবাদেই শুরু হয় সোমালিয়ার জলদস্যুতার জন্ম। শুরুর দিকে তারা নিজেদেরকে বলতো সমুদ্রের রক্ষক। তারা ছোট ছোট নৌকায় করে অবৈধ মাছ ধরার ট্রলার আটকাতো জেলেদের অধিকার রক্ষার জন্য। কিন্তু ধীরে ধীরে এই আন্দোলন লোভ ও অর্থের খেলায় পরিণত হয়। তারা একসময় বড় বড় তেলবাহী ট্যাঙ্কার, বাণিজ্যিক কার্গো, এমনকি যাত্রীবাহী জাহাজ পর্যন্ত আটকাতে শুরু করে মুক্তিপণ আদায়ের আশায়। 2005 সাল থেকে 2012 সালের মধ্যে সোমালিয়ার জলদস্যুরা শত শত জাহাজ আটকায়। প্রতি জাহাজের মুক্তিপণ হিসেবে তারা চাইতো কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত। অনেক সময় বন্দীদের মাসের পর মাস আটকে রাখা হতো। তাদের কাছে ছিল আধুনিক অস্ত্র, রকেট লঞ্চার, স্যাটেলাইট ফোন। স্পেশালি বন্দর শহরগুলো হয়ে ওঠে সোমালি জলদস্যুদের ঘাঁটি। এই সময় তারা আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে আসে। বিশ্ব বাণিজ্যের প্রায় 12% পণ্য সোমালি উপকূল দিয়েই যেত। তাই তাদের হামলা আন্তর্জাতিক অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলে। একটি জাহাজের মুক্তিপণ গড়ে 2 থেকে 5 মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতো। এই মুক্তিপণের টাকা তারা বিভিন্ন ভাগে ভাগ করত। যেমন বিনিয়োগকারী বা অপারেশন ফাইন্যান্সরা পেত 30 থেকে 50%, যারা নৌকা, অস্ত্র, জ্বালানি ও খাবার ইত্যাদি খরচ দিত। দলনেতা পেত 10%, অর্থাৎ পুরো অভিযানের পরিকল্পনা ও নেতৃত্ব দেয় যিনি। যোদ্ধারা, সাধারণ ফাইটার বা অ্যাটাকাররা পেত 20 থেকে 30%। পাহারাদার বা প্রহরীরা পেত 5 থেকে 10%। স্থানীয় নেতা বা গ্রাম প্রধান যারা ছিলেন তারা পেতেন 1 থেকে 5%, এবং মধ্যস্থতাকারী বা দালাল তারা পেতেন 2 থেকে 3%। এবং কিছু টাকা তারা বিভিন্ন স্থানীয় উন্নয়নমূলক কাজে ব্যয় করতেন, যার কারণে সোমালি উপকূলে তারা স্থানীয় রবিনহুড নামেও পরিচিত হয়ে উঠেছিলেন। 2009 সালে মার্কস আলাবামা জাহাজ আক্রমণের ঘটনা পুরো বিশ্বকে নাড়া দেয়। এই ঘটনার উপর তৈরি হয় বিখ্যাত সিনেমা ক্যাপ্টেন ফিলিপস। যখন ক্ষতির পরিমাণ বেড়ে গেল, তখন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, চীন, জাপান, রাশিয়া সবাই নৌবাহিনী পাঠায় সোমালি উপকূলে। 2008 সালে ইউরোপীয় ইউনিয়ন শুরু করে অপারেশন অ্যাটলান্টা। নৌবাহিনীর টহল, ড্রোন নজরদারি, রাডার ট্র্যাকিং সব মিলিয়ে জলদস্যুদের কার্যক্রম ধীরে ধীরে সীমিত হয়ে আসে। 2011 সালের পর থেকে হামলার সংখ্যা দ্রুত কমে যায় এবং 2015 সালের মধ্যে সোমালিয়া উপকূল প্রায় নিরাপদ হয়ে ওঠে। তবে সেই সময় পর্যন্ত প্রায় 3000 জলদস্যু গ্রেপ্তার হয়, আর বিশ্ব অর্থনীতিতে ক্ষতি হয় প্রায় $10 বিলিয়ন। 2012 সালে নতুন সরকার গঠনের পর কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে সেই দেশে, কিন্তু এখনো দারিদ্র্য, দুর্নীতি, বেকারত্ব দেশের চরম চ্যালেঞ্জ। জলদস্যুতা অনেকটা বন্ধ হলেও পুরোপুরি শেষ হয়নি। এলাকায় এখনো ছোট গ্যাং সক্রিয় আছে। তবে স্থানীয় জনগণ এখন চায় শিক্ষা, চাকরি ও শান্তি। বহু প্রাক্তন জলদস্যু এখন ফিরে গেছে জেলে ও শ্রমিকের জীবনে। কেউ কেউ স্বীকার করেছে, আমরা অপরাধী ছিলাম না, আমরা ছিলাম ক্ষুধার্ত মানুষ। এই একটি বাক্যই বলে দেয়, লোভ নয় বরং বেঁচে থাকার তাগিদেই তাদের জলদস্যুতায় পরিণত করেছিল।